সাদা পেজ অ্যাড করার পর জুম করে চলে এলাম 36 দাগের অঙ্কে। তো 36 দাগের অঙ্ক দেখব নিচের কোন সংখ্যা 18 দিয়ে বিভাজ্য নয়। তো সুন্দর একটি অঙ্ক, এই অঙ্ক আপনি কীভাবে নিমেষে সহজে সমাধান করবেন। তা 18 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলো হয়, যেগুলো আপনি 2 এবং 9 দিয়ে ভাগ করতে পারবেন সেগুলো 18 দিয়ে বিভাজ্য হবে। এখানে আছে 34,056, এখানে আছে 50,436, 54,036, 65,043। তো এইখানে দেখুন এই যে এর দাগ আছে, বিদ্যাগ আছে, সিদ্ধাগ আছে, দেখুন সবার শেষে জোড় সংখ্যা আছে। জোড় সংখ্যা থাকলেই কিন্তু সেটা 2 দ্বারা বিভাজ্য হয়। আমি আপনাদের কি বলেছি, 18 দ্বারা বিভাজ্য সংখ্যা তারাই হবে যারা 2 এবং 9 এই দুটো দ্বারা বিভাজ্য হবে, তারা কিন্তু 18 দ্বারা বিভাজ্য হবে। তো যেহেতু এরা 2 দ্বারা বিভাজ্য, এই শেষে 6 আসে, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য হবে এবং 9 দ্বারা বিভাজ্য হবে, কারণ এইটাই দেখুন একমাত্র শেষে বিজোড় সংখ্যা আসছে, তাহলে এটা তো আপনার 2 দ্বারা বিভাজ্য হবে না। এখানে আপনার কিন্তু উত্তর চেয়েছে 18 দিয়ে বিভাজ্য 9, তাহলে 18 দিয়ে বিভাজ্য 9 অর্থাৎ 2 আর 9 এই দুটো দ্বারা বিভাজ্য যারা, তারাই 18 দ্বারা বিভাজ্য হবে। সেই ক্ষেত্রে তো এটা কখনো 2 দ্বারা বিভাজ্য হবে না। এই যে শেষে 3 আসে বিজোড় সংখ্যা, কখনো 2 দ্বারা বিভাজ্য হবে না। তাই আমরা বলতে পারি 18 দিয়ে বিভাজ্য নয় কোনটি, এই 65,43। দিদ্দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 37 দাগের প্রশ্ন আছে, যদি দুটি সংখ্যার যোগফল হয় 36, তাদের গসাগু ও লসাগু 3 ও 105 হয়, তাহলে সংখ্যা দুটির অনন্যকের যোগফল কত? এই যে অনন্যকের যোগফল এই রকম থাকলে আপনি কি করবেন, এই যে অনন্যকের যোগফল বললে আপনি কি করবেন, দেখুন সবাই সব রকম টিপস দেয়, সবাই সব রকম অঙ্কটা করে, আপনাকে শর্টকাট টিপসে সঙ্গে সঙ্গে অঙ্ক করে দিতে হবে, অঙ্ক দেখেই উত্তর বলতে হবে যে এটা উত্তর। এই যেমন আমার দেখার সাথে সাথে এটা হয়ে গেছে উত্তর, এটা কারণ এটা 2 দ্বারা বিভাজ্য হবে না, তাই কিন্তু এটা উত্তর হয়ে গেল। তেমনই এখানে দেখেই বলতে হবে যে এটা উত্তর। তো সেরকম জিনিস যদি আপনি শিখতে হয়, তাহলে অবশ্যই আপনাকে আর এডুকেশন স্কুলের দিকে নজর দিতে হবে। আপনি যদি আরআরবি গ্রুপ ডি পরীক্ষা এক চান্সে পাস করতে চান, আর এডুকেশন স্কুলের সাথে কথা বলুন, কারণ আর এডুকেশন স্কুল সবসময় ভাবে আপনি কীভাবে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় একবারেই পাস করবেন। এছাড়া আপনি যদি কলকাতা পুলিশ, ওয়েস্টবেঙ্গল পুলিশ পরীক্ষা দিতে চান, বা আপনি এক চান্সে পাস করতে চান, সরাসরি আর এডুকেশন স্কুলের সাথে কথা বলুন, দেখুন আপনার পাস হবেই। তো আপনার অঙ্ক দেখার সাথে সাথে কীভাবে আপনি উত্তর দেবেন, এরকম অঙ্ক থাকলে আপনি কী করবেন, তো এরকম অঙ্ক থাকলে আপনি এরকম করবেন, এই 36টা উপরে দেবেন, এই জায়গায় যে 36 আছে সেই 36টা দেবেন, আর নিচে দেবেন 3 × 105। এটা কেন বললাম, কারণ এখানে কিন্তু আপনার আছে অনন্যকের যোগফল কত, যদি এরকম থাকে শর্টকাট টিপস, এই 36 ওপরে আর লসাগু গসাগু নিচে, এই যে দুটি সংখ্যার সমষ্টি ওপরে আর লসাগু গসাগু নিচে গুণ, তাহলে এটা যদি আমি কাটি, তাহলে এখানে বলতে পারি 3 × 12 = 36, আর এই 12-র সঙ্গে 105 কাটবো, 3 × 4 = 12 হবে, আর 3 × 35 = 105 হবে, তাহলে বলতে পারবো কত, 4/35 এর সঠিক উত্তর। এখানে দেখুন 4/35 সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 38 দাগের প্রশ্নে চলে যাব। 38 দাগের প্রশ্ন আছে, কিছু ছাত্র মিলে একটি পিকনিকের আয়োজন করলো, খাবারের জন্য 500 টাকা বরাদ্দ হলো, কিন্তু 5 জন ছাত্র পিকনিকে যেতে পারলো না, যার জন্য প্রত্যেক ছাত্রের খাওয়ার খরচ 5 টাকা করে। দেখুন এই সাইটের এটা মনে রাখবেন, মানে 500 টাকা বরাদ্দ ছিল, 5 জন ছাত্র পিকনিকে যেতে পারেনি, আর 5 টাকা করে তার জন্য বেশি দিতে হয়েছে। এবার আমরা ওই পিঠে চলে যাব। এই অঙ্কটা আমরা এর আগের সংখ্যায়, এই অঙ্কটি আমরা এর আগের একটি ক্লাসে করেছি, আপনি শেষ অঙ্ক যদি আপনি দেখেন তাতে দেখবেন এই অঙ্কটা আমরা করেছি। তো আমরা এবার ওই পিঠে চলে যাব। দেখুন এখানে আছে বাড়িয়ে দেওয়া হলো, ওই 5 টাকা বাড়িয়ে দেওয়া হলো, কতজন ছাত্র পিকনিকে গিয়েছিল। তাহলে এখানে আপনার অপশান আছে যে কতজন ছাত্র পিকনিকে গিয়েছিল, অবশ্যই 15, 20, 25, 30 এর মধ্যে কোনো একটি অপশানে যে ছাত্র দেওয়া আছে সেটাই আপনার উত্তর হবে। তো এর মধ্যে আপনি মনে করুন কী ছিল, পিকনিকে ছিল মোট টাকা বরাদ্দ, মোট টাকা ছিল কিন্তু 500, 5 জন ছাত্র কম হয়েছে, 5 জন ছাত্র যায়নি, সেই জন্য কী করেছে, 5 টাকা করে বেশি গেছে, এই 5 টাকা করে কিন্তু তাকে বেশি দিতে হয়েছে, 5 জন ছাত্র যায়নি তার জন্য। তাহলে এখানে বলছে কতজন ছাত্র পিকনিকে গিয়েছিল, আপনি মনে করুন 20 জন ছাত্র পিকনিকে গিয়েছিল, তো 500 টাকা আপনার কিন্তু বরাদ্দ আছে, তো এখানে আপনি 500/20 করবেন, তাহলে কত হচ্ছে, 25 টাকা। একজন ছাত্র কত করে দিচ্ছে, 25 টাকা। এটা কিন্তু বর্তমানে যারা গেছে, মানে কতজন ছাত্র পিকনিকে গিয়েছিল, 20 জন ছাত্র আপনি পিকনিকে গিয়েছে, মনে করুন 500 টাকা মোট টাকা চাঁদা উঠেছে, 20 টাকা করে, এই 20 জন ছাত্রের প্রত্যেকে কিন্তু 25 টাকা করে দিয়েছে। যেহেতু পিকনিকে গিয়েছে কত, 20 জন, যাওয়ার কথা ছিল কত, বলেছে না 5 জন ছাত্র কম গেছে, 20 জন যদি এখন পিকনিকে যায়, যাওয়ার কথা ছিল কিন্তু 25 জনের, তাহলে সেখানে আপনার 500 টাকা বরাদ্দ ছিল 25 জনের, তাহলে 25, তাই 25কে 500কে 25 দিয়ে ভাগ করলে হচ্ছে দেখুন 20 টাকা। তার মানে কি, 25 জন গেলে প্রত্যেকে দিতে হতো 20 টাকা করে,
কিন্তু গেছে কতজন? 20 জন, তাই দিতে হচ্ছে 25 টাকা। কেন দিতে হচ্ছে? এখানে তো সেটাই বলেছে, এখানে 20 টাকা করে 25 জন ছাত্র গেলে 20 টাকা করে দিতে হচ্ছিল, কিন্তু যেই অমনি 20 জন ছাত্র গেল সেই 5 টাকা করে বেশি দিতে হয়েছে। বলছে 5 জন ছাত্র কম গেছে, 5 জন ছাত্র কম গেছে বলে 5 টাকা করে বেশি দিতে হয়েছে। তো 25 জন ছাত্র গেলে 20 টাকা করে দিতে হতো, কিন্তু 5 জন ছাত্র কম গেছে, দেখুন 20 জন ছাত্র গেছে, তাই তাদের কত করে দিতে হচ্ছে? 25 টাকা করে দিতে হচ্ছে। তার মানে কি 20 থেকে 5 টাকা বেশি দিতে হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এর সঠিক উত্তর কিন্তু বিদ্যাক। 39 দাগের প্রশ্ন আছে, 5টি সংখ্যার গড় 10 হলে যে সংখ্যাটি যোগ করলে এদের গড় 12 হবে সেই সংখ্যাটি কত? খুব সুন্দর অঙ্ক। 5টি সংখ্যার গড় যদি 10 হয় তাহলে মোট কত? 50। এবার যে সংখ্যাটা যোগ করলে এদের গড় 12 হয়, তো 5টা সংখ্যার সঙ্গে আরেকটা সংখ্যা যোগ করতে হবে, তাহলে সংখ্যা হয়ে যাবে 6টা। আর 6-এর সাথে 12, মানে যেহেতু গড় 12 বলেছে, তাহলে মোট কত? 6 বারং 72। তা আপনি 72 থেকে 50 বিয়োগ করুন, তাহলে 2 করতে 2, 5 কত হলে 7, 2, তাহলে এই 22 যোগ করলেই গড় 72 হয়ে যাবে। তাহলে এর সঠিক উত্তর হবে 22, সিদ্ধাক। এখন আমরা 40 দাগের এই অঙ্কটি করব। 18 বছর আগে একজন লোকের বয়স তার ছেলের বয়সের 3 গুণ ছিল। এখন লোকটির বয়স তার ছেলের বয়সের দ্বিগুণ। এখন লোকটির আর তার ছেলের বয়সের সমষ্টি কত? তো এই অপশানগুলোর মধ্যে তাদের সমষ্টি দেওয়া আছে। আপনি এই যে অঙ্কটা অপশানগুলো দেওয়া আছে, আপনি এর মধ্যে সবচেয়ে বড়টা ধরবেন, কারণ এখানে কিন্তু 18 বছর আগে বলেছে, তাই আপনাকে একটা মোটামুটি একটা আইডিয়া করতে হবে যে এখানে আবার বলেছে যে 18 বছর আগে একজন লোকের বয়স তার ছেলের বয়সের 3 গুণ ছিল। তাহলে আপনাকে মোটামুটি একটা আইডিয়া করতে হবে, কমের দিকে হবে না, একটু বেশির দিকে হবে। যেহেতু লোকটির বয়স আর তার ছেলের বয়সের সমষ্টি এখানে উত্তর চেয়েছে, তাই এখানে আমরা শেষের থেকে আগে আসব, অর্থাৎ আমরা বেশিটা আগে দেখব। তো এখানে যে 108 আছে সেই 108টা আগে লিখব। এই 108কে আমরা 3 ভাগ করব। কিভাবে? এই 108কে আমরা 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে কত হয়? তো 108কে যদি 3 দিয়ে ভাগ করেন তাহলে দেখুন 3 36 108 হচ্ছে, অর্থাৎ 36 হচ্ছে। তো আপনি মনে করুন ছেলের বয়স 36, পুত্র যে আছে তার বয়স হচ্ছে 36। এখন পিতা যে আছে তার বয়স কত হবে? তার নিশ্চিত এখানে 36 আর কত হলে 108, তাহলে 72 হবে। আবার এখানে বলছে এখন লোকটির বয়স তার ছেলের বয়সের দ্বিগুণ। তো আমরা যদি 108কে 3 ভাগে ভাগ করি তাহলে 3 36 108 হয়। ছেলের বয়স যদি 36 হয়, পিতার বয়স হবে 72। দেখুন এখানে দ্বিগুণ হচ্ছে, পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হচ্ছে। এখন এবার আমরা কি করব? এখানে বলছে 18 বছর আগে, 18 বছর আগে কী ছিল সেই ক্যালকুলেশনটা আমরা বার করব। তো এর এখান থেকে 18 যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে? এখানে থাকবে কিন্তু 18। পিতার থেকে 18 যদি আমরা বাদ দিই তাহলে কত থাকবে? পিতার থেকে 18 বাদ দিলে থাকবে 54। 72 থেকে 18 বাদ দিলে 54 থাকবে। এখন এখানে কত হচ্ছে? এখন এখানে কি বলেছে? 18 বছর আগে একজন লোকের বয়স তার ছেলের বয়সের 3 গুণ। দেখুন তাই হচ্ছে কি না? 18 বছর আগে এখন ছেলের বয়স 36, 18 বছর আগে 18 ছিল। এখন পিতার বয়স 72, 18 বছর আগে 54 ছিল। তো দেখুন তাই হচ্ছে কি না? 3 গুণ হচ্ছে কি না? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ডিদ্দাগ হবে সঠিক উত্তর। খুব সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। আমরা পরের অঙ্কে চলে যাব। এখানে 41 দাগের যে অঙ্কটা আছে, অঙ্কটা দেখুন, যদি পৃথিবীর আহ্নিক গতি 12% বেড়ে যায় তবে একদিন আর ঘন্টার মধ্যে সম্পর্ক কী হবে? দেখুন এইসব অঙ্ক সচরাচর আপনি কোনো প্র্যাকটিস সেটে পাবেন না। যে প্র্যাকটিস সেটগুলো আমরা করাই শুধুমাত্র সেরকম প্র্যাকটিস সেটে এসব অঙ্কগুলো আপনি পাবেন, এবং তার সহজ টিপস এবং ট্রিক্সের মাধ্যমে সমাধানও পাবেন। আমাদের ক্লাসগুলো যদি আপনারা মন কান দিয়ে করেন তাহলে আপনার যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য যে অঙ্কই আসুক না কেন আপনি সমাধান করতে পারবেন। মনে রাখবেন, কোনো কিছুই কমন পাওয়া যায় না, আবার সব কিছুই কমন পাওয়া যায়। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে তাই হয়। তো অঙ্কটা কীভাবে সহজে সমাধান করব? এর জন্য আপনি কি করবেন, 24 ঘন্টায় দিনরাত হয়। তা এইখানে আমি 24টা লিখলাম গুণ। এখানে বলছে 12% বেড়ে যায়, তার মানে কি 12% বেড়ে যায় মানে 112/100 হয়। এবার এটাকে আমরা গুণ করব উল্টো করে, 100টা ওপরে দেবো আর 112টা আমরা নিচে দেবো। তো আমরা যদি এটাকে 4 দিয়ে কাটি তাহলে পাবো 4 দিনও 8 আর 3 দাও 11, 32 হয়, 4 8 32। আর এটাকে যদি 4 দিয়ে কাটি তাহলে আমরা পাবো 25। এখন এই 28টাকে আমরা 4 দিয়ে কাটবো, 4 7 28, 4 7 28 আর 4 6 24। এখন 6কে 25 দিয়ে গুণ করলে হয়ে যায় 150। 150কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাবে কত? তো 150কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাবে কিন্তু
সাত দিনও 14 আর 1 দাও 15, এখানে 10 থাকে, তো এখানে 7 1 7, তাহলে এখানে 3 থাকবে। সেই 3টা যদি সেই 3টা এই ওপরে চলে যাবে, 7টা নিচে চলে আসবে, অর্থাৎ 21 পূর্ণ 3/7। তো দেখুন এই জায়গাটায় আছে 21 পূর্ণ 3/7, সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 42 দাগের অঙ্কে চলে যাব। 42 দাগের অঙ্ক আছে, পিটার একটি জিনিস তার প্রকৃত মূল্যের উপর % ছাড়ে কিনলো। সে 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 যেই দামে কিনলো তার থেকে 40% বেশি দামে জিনিসটা বিক্রি করলো। নূতন বিক্রয় মূল্য এবং প্রকৃত মূল্য থেকে শতকরা কত বেশি? আপনি মনে করুন পিটার যে জিনিসটা কিনেছেন তার প্রকৃত মূল্য, এই যে প্রকৃত মূল্য হচ্ছে 100 টাকা, তার উপর সে কী করেছে 20% ছাড়ে কিনেছে, তাই 100 থেকে 20 বিয়োগ করলে থাকে কত? 80। তো পিটার কিন্তু 80 টাকায় জিনিসটা কিনেছে, সে যেই দামে কিনলো তার থেকে 40% বেশি দামে বিক্রি করলো। তাহলে 80 টাকায় জিনিসটা কিনেছিল, সে 40% বেশি দামে বিক্রি করেছে, তার মানে কি 140/100, এই শূন্য এই শূন্য এই শূন্য আর এই শূন্য, 8 14 112। তো 112 টাকায় সে জিনিসটা বিক্রি করলো। নূতন বিক্রয় মূল্য প্রকৃত মূল্যের থেকে শতকরা কত বেশি? তাহলে আমরা প্রকৃত মূল্য ধরেছিলাম 100 টাকা, তাই 112 থেকে 100 বিয়োগ করুন, তাহলে 12 টাকা বেশি, তাহলে এখানে ডির দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 42 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডির দাগ। আমরা পরের প্রশ্নে চলে যাব। এখানে বলছে রোহিত শর্মার খরচ আর সঞ্চয়ের অনুপাত 3:2, তার আয় 10% বাড়ে, তার খরচ 12% বাড়ে, তাহলে তার সঞ্চয় কত শতাংশ বাড়বে? এবারে এই অঙ্কগুলো করতে গেলে আমরা এখানে একটা পেজ অ্যাড করে নেব, তারপরে এই অঙ্কের সমাধান করব। তো আমরা একটা পেজ অ্যাড করে নিই। এখানে বলছে খরচ আর সঞ্চয়ের অনুপাত কত? 3:2, তাহলে এখানে দিচ্ছি খরচ আর এখানে সঞ্চয়। এখন এর অনুপাত বলেছে কত? অনুপাত হচ্ছে 3:2। এবারে এখানে তার আয় 10% বাড়ে, তার খরচও 12% বাড়ে। রোহিত শর্মার আগে আয় ছিল 100 টাকা, তাহলে খরচ করতো কত? খরচ করতো 3/5, 5 20 60 টাকা খরচ করতো। সঞ্চয় করতো কত? সঞ্চয় করতো কিন্তু সঞ্চয় ছিল 40 টাকা। 60 টাকা খরচ হলে 40 টাকা সঞ্চয়, এটা হচ্ছে সঞ্চয় আর এটা হচ্ছে এই খরচ। তাই এখন কি করছে? তার আয় 10% বেড়েছে। 100 টাকা আয় ছিল, এখন 110 টাকা আয় হয়েছে। খরচ কি করেছে? খরচ 12% বেড়েছে। 12% বাড়া মানে কি? আগে ছিল 60 টাকা, এখন হয়েছে কত? তাহলে 60 গুণ 12/100, এই শূন্য আর এই শূন্য, 6 12 72, অর্থাৎ 7 টাকা 20 পয়সা। তাহলে এখন খরচ কিন্তু তার 7 টাকা 20 পয়সা বেড়েছে। আগে ছিল 60 টাকা, এখন হয়েছে 67 টাকা 20 পয়সা। তো 110 টাকাতে আমি 67 টাকা 20 পয়সা বাদ দেবো। থাকবে কত? থাকবে হচ্ছে এখানে 80, আর 7 রেখে 8, 8 আর কত হলে 10, 2 হলে 10, হাতে 1, 6 রেখে 7, 7 আর কত হলে 11, 4 হলে 11, 42 টাকা 80 পয়সা তার কিন্তু এখন সঞ্চয় থাকছে। আগে সঞ্চয় ছিল কত? 40, এখন 42 টাকা 80 পয়সা সঞ্চয় থাকছে। তার থেকে 40 টাকা আমি বিয়োগ করব। 40 টাকা আমি কী করলাম? বিয়োগ করলাম, থাকছে কত? 2 টাকা 80 পয়সা। এখন এই 2 টাকা 80 পয়সা কিন্তু তার বেশি থাকছে। এখানে বলেছে তার সঞ্চয় কত শতাংশ বাড়ে। আমরা বলতে পারি আগে সঞ্চয় ছিল 40 টাকা, এখন 2 টাকা 80 পয়সা বেড়েছে। যেহেতু এখানে বলছে তার সঞ্চয় কত শতাংশ বেড়েছে, তাই আমরা বার করব 40 টাকায় বাড়ে কত? 40 টাকায় বাড়ে এই 2 টাকা 80 পয়সা। 1 টাকায় বাড়ে কত? এই 40টা নিচে দেবো। 100 টাকায় বাড়ে কত? তাই 100টা উপরে গুণ করে দেবো। এখন এই দশমিক আছে দুটোর আগে, দশমিক তুলে এখানে আমরা 100 দিয়ে দেবো। এই 100 আর এই 100 কাটবো, আর এই শূন্য আর এই শূন্য কাটবো। 4 আর 28 আমরা কেটে দিলে হয়ে যাবে 7। তা দেখুন খুব সহজে 7%-এর সঠিক উত্তর বেরিয়ে গেল। 44 দাগের অঙ্ক আছে, যদি 4 এর মূলধন, 6 বি এর মূলধন, 10 সি এর মূলধন হয়, তাহলে 4650 টাকা লাভের মধ্যে সি কত টাকা পাবে? এগুলো খুব সহজে সমাধান করা যাবে। এগুলো আপনারা একেবারে লসেও করে নিন। এই যে 4, 6 আর 10-এর লসেও করুন। তারপরে অঙ্কে আসছি 4, 6, 10। এখন 2 দিনও 4 হয়, 3 দিনও 6 হয়, আর এখানে 5 দিনও 10 হয়, আর যায় না। লসেগো আর যাবে না, তাহলে 3 5 15, 15 30, 30 দিনও 60 হচ্ছে। এখন আপনি একটা কাজ করুন, এ ইস টু বি ইস টু সি করুন। এর মান কীভাবে পাবেন? এর মান এখানে 4 আছে না, 4কে 60 দিয়ে ভাগ করুন, 15। ইস টু বির মান কী করে পাবেন? 60কে 6 দিয়ে ভাগ করুন, 10 পাবেন।
সি এর মান কী করে পাবেন? সি এর মান এই 10কে 60 দিয়ে ভাগ করুন, 6 পাবেন। তাহলে এটা আমরা A/B/C পেলাম কত? 15/10/6। এখন এই যে 4,650 টাকা থেকে সি কত পাবে? তাহলে সি পাবে সমান সমান কত? তো এখানে 4,650 ইন্টু 15 × 10 25 আর 6 31, সির মান আছে 6/31। এখন এটাকে কাটাকুটি করুন। তো এটাকে এটা দিয়ে কাটলে কত হবে? এখানে হয়ে যাবে 150। 150কে 6 দিয়ে যদি আপনি গুণ করেন তাহলে কত হবে? 900। এর সঠিক উত্তর হবে 900। বিদ্যা হবে সঠিক উত্তর। খুব সহজে বড় বড় অঙ্ক খুব সহজে ছোটোভাবে সমাধান করা যায়। আমরা 45 দাগের অঙ্ক করব। এ একটি কাজের 7/10 15 দিনে করে, সে বাকি কাজটি বি এর সাহায্যে 4 দিনে শেষ করে। পুরো কাজটি এ ও বি একসঙ্গে করলে কত দিনে করবে? তো এখানে 7/10 কাজ হয়েছে, তাই 1 অংশ কাজের থেকে 7/10 যদি আপনি বিয়োগ করেন তাহলে থাকবে 3/10। এই 3/10 কাজটা কিন্তু কি করছে? এ আর বি একসঙ্গে কিন্তু 4 দিনে করছে। তো 3/10 করে কত দিনে? 3/10 কাজ করে 4 দিনে, এ ও বি একসঙ্গে। তাহলে 1 অংশ কাজ করবে কত দিনে? তাই 4 × 10 উপরে আর 3টা নিচে, তাহলে এখানে কি হচ্ছে? 40। 40/3। 40/3, এই 40/3 সমান সমান কত? 40/3 সমান সমান 13×1/3। ডিদ্দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 46-এর এই অঙ্কটি করব। একটি ট্রেন একটি নির্দিষ্ট গতিতে 600 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। যদি ট্রেনের গতি ঘন্টায় 5 কিলোমিটার বাড়ানো হয় তাহলে যাত্রাপথে সম্পূর্ণ করতে 4 ঘন্টা কম সময় লাগতো। ট্রেনের গতিবেগ নির্ণয় করুন। তো এখানে অবশ্যই ট্রেনের গতিবেগ দেওয়া আছে এই অপশানের মধ্যে। তো আমি ট্রেনের গতিবেগ প্রথমে যে এটা আছে এর অপশান 25, সেই 25টা ধরছি। তাহলে 600 কিলোমিটার যেতে 25 কিলোমিটার পার গতিতে গেলে 600 মিটার যেতে কত সময় লাগবে? তাই 600কে 5 দিয়ে 25 দিয়ে ভাগ করুন, তাহলে হয়ে যাবে কত? এখানে হয়ে যাবে কিন্তু 24। ক্যালকুলেশন করলে হয়ে যাবে 24। কত সময় লাগবে? 24 ঘন্টা। এখন বলছে যদি ট্রেনের গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বাড়ানো হয়, তাহলে 5 কিলোমিটার যখন বাড়াবো ট্রেনের গতিবেগ ঘন্টায়, তখন কি করব? তাহলে এই 600কে 25 আর 5 30 হয়ে যাবে এখানে, তাহলে এটা হয়ে যাবে কিন্তু 20 ঘন্টা লাগবে এই 600 কিমি যেতে তখন। তাহলে এখানে বলছে 5 কিলোমিটার যদি বাড়ানো হয় তাহলে যাত্রা সম্পূর্ণ করতে 4 ঘন্টা কম সময় লাগতো। দেখুন 25 কিলোমিটার পার ঘন্টা বেগে গেলে তখন কিন্তু 24 ঘন্টা লাগতো। 30 কিলোমিটার পার ঘন্টা বেগে গেলে 20 ঘন্টা লাগে। তা দেখুন এখানে 4 ঘন্টা কিন্তু কম লাগছে। 24 থেকে 20 বাদ দিলে কিন্তু থাকে 4। এই 4 ঘন্টা কিন্তু কম সময় লাগছে, সেটাই তো উত্তর চেয়েছে এখানে। তাহলে এর দাগের সঠিক উত্তর আমরা বলতে পারি। আমরা 47 দাগের অঙ্ক দেখব। 270 মিটার দীর্ঘ একটি ট্রেন 120 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে বিপরীত দিক থেকে 80 কিলোমিটার পার ঘন্টা গতিতে অন্য একটি ট্রেনকে 9 সেকেন্ডে অতিক্রম করে। অন্য ট্রেনের দৈর্ঘ্য কত মিটার? তাহলে এখানে দুটো ট্রেনে একটা ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, আরেকটা ট্রেনের দৈর্ঘ্য কত মিটার বার করতে হবে। তো এখানে আমার আছে 9 সেকেন্ড, একটি ট্রেনকে 9 সেকেন্ডে অতিক্রম করে। এখন এই পর্যন্ত আমরা এদিকে পড়লাম, এখানে যে অপশান আছে আমরা পরে দেখছি, আমরা এদিকে চলে আসবো। এই দিকটা শুধু 9 সেকেন্ড অন্য একটি ট্রেনকে অতিক্রম করে 9 সেকেন্ডে। এখন আমরা ওই আগের পেজে চলে যাব। তো এখানে 47 দাগের এই অঙ্কটা আমি এইভাবে সমাধান করব। এস সমান সমান ডি/টি, এই সূত্রে সমাধান করব। এই অঙ্কটা খুব সহজে আপনি সমাধান করতে পারবেন। এখানে বলছে ওইদিকে বলেছে যে আরেকটা ট্রেনের দৈর্ঘ্য কত, তাহলে আরেকটা ট্রেনের যদি আপনি দৈর্ঘ্য নির্ণয় করতে হয় এই সূত্রে আমরা ওটা সমাধান করব। এসের মান কত? এসের মান আপনারা জানেন আপেক্ষিক গতিবেগ। তো এখানে আমরা একটি ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে একটি ট্রেনের গতিবেগ 120 কিলোমিটার, একটা ট্রেনের গতিবেগ 80 কিলোমিটার। যেহেতু তারা বিপরীত দিক থেকে আসছে তাই ওদের আপেক্ষিক গতিবেগ যোগ হয়ে যায়। তাই 120 আর 80 তাহলে কত হয়? 200। এখন এই 200 কিলোমিটার আছে, আমরা মিটার পার সেকেন্ডে প্রকাশ করতে গেলে কী করবো? 5/18 দ্বারা গুণ করব। এবার এটা সমান সমান ডির মান কত? ডির মান একটা ট্রেনের দৈর্ঘ্য আছে 270, তো আমি একটা ট্রেনের দৈর্ঘ্য 270 দিলাম। আরেকটা ট্রেনের দৈর্ঘ্য কত? আরেকটা ট্রেনের দৈর্ঘ্য নেই, সেই ট্রেনের দৈর্ঘ্যটা আমরা বার করতে হবে। তাই আমরা এখানে লিখলাম দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য। এখন এইটা বাই কত? টি কত সময়? ওইদিকে বলেছে টি সময় হচ্ছে 9। ওইদিকে আমরা দেখেছি যে টি সমান সমান 9, ওইদিকে আমরা দেখেছি 9 সেকেন্ড আছে, তো সেই 9টা আমরা এখানে বসিয়ে দিলাম। এই 9 আর এই 18 কাটবে 2, আর এই 2 আর এই 200 কাটবে, তাহলে হয়ে যাবে কত? 100। আছে কি 5 500, তো আমরা এটা 500 দিয়ে দিলাম। এইবারে দেখুন এখানে 270 প্লাস দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য, তো 270টা আমরা এই সাইডে আনবো, তাহলে -270 হয়ে যাবে। যেহেতু সমান সমান মাঝখানে আছে, সমান সমান এই দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য আমরা এখানে রেখে দিলাম ওইভাবে, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি 500 থেকে 270 যদি বাদ দিই তাহলে থাকবে কত? 230। তো এখানে 230 দিয়ে দেবো, তাহলে 230 আর 270 500 হয়ে যাবে। তার মানে এটাই হচ্ছে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য।
তো 230 সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখবো এবার আমরা অপশানে 230 আছে কিনা। তো দেখুন এখানে এর দাগ হবে এর সঠিক উত্তর 230। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 48 দাগের প্রশ্ন আছে, বার্ষিক 4% হার সরল সুদ হারে 4 বছরের শেষে 448 টাকার ঋণ কতগুলি সমান বার্ষিক কিস্তিতে পরিশোধ হবে। তো প্রথমে আপনি ধরুন আপনার 100 টাকা আসল, তার পরের বছরে হচ্ছে 104 টাকা, তার পরের বছরে কত হচ্ছে, তারপরের বছরে আবার আপনার 104 টাকা হচ্ছে, তারপরের বছরে আবার 104 টাকা হচ্ছে, তাহলে কত হচ্ছে, মোট 412 টাকা হচ্ছে। এখন এই 412 টাকা কিন্তু আপনার মোট হচ্ছে 4 বছরে 100 টাকার হিসেবে ধরলে। এখন আমার 100 টাকা হিসেবে ধরলে 412 টাকা হচ্ছে, তাহলে 412 টাকা এইটা সমান সমান আমরা কী লিখতে পারি, 848 টাকা। 848 টাকা, তাহলে 1 টাকা সমান কত, 1 টাকা সমান এটা 412টার নিচে চলে আসবে, তাহলে 100 টাকা সমান কত, গুণ 100। কটা কিস্তি বেড়ায় সেটা আমরা বের করতে পারবো। এখানে 2 দিয়ে কাটাকুটি যাবে, তো 2 100 200। এর দেখা হবে সঠিক উত্তর। খুব সহজে সব অঙ্ক সমাধান করা যায়। আমরা পরের অঙ্ক দেখব। বার্ষিক 6.1% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে কোনো আসল সুদে আসলে 4,913 টাকা হয়, আসল কত। তো এই 6.1 মানে 25/4, 25/4%, 25/4% মানে 25/4 গুণ 100। তাহলে এটা যদি আমরা কাটি তাহলে এখানে হয়ে যাবে 4 2500, তার মানে 1/16, 1/16। এবার আমরা এটাকে কিভাবে সহজে সমাধান করব দেখুন। 4 9 1 3 লিখবো। এবার 1 যোগ 1/16, এটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে হয়ে যাবে 17/16, 17/16। এটার ক্যালকুলেশন করলে তো এটা আপনি উল্টে গুণ করে দেবেন, তার মানে এই 16টা উপরে চলে যাবে আর 17টা নিচে চলে আসবে, গুণ 16/17, গুণ 16/17। কেন 16/17 তিনবার করলাম, কারণ হচ্ছে এখানে 3 বছর আছে তাই। এবার আমি এটাকে ক্যালকুলেশন করব। তো এটাকে এটা দিয়ে কাটলে কত হয়, 289। আর 289কে যদি 17 দিয়ে কাটি তাহলে কত হবে, 17 1 17, 7 17 119, আর এই 17 আর এই 17 কেটে যায়। 3টি 16 গুণ করলে কত হবে, 6 16 96, 6 হাতে 9, 16 1 16 আর 9 25, গুণ 16। তারপরে এটাকে ক্যালকুলেশন করলে কত হবে, 6 16 96, 6 হাতে 9, 5 16 80 আর 9 89, 9 হাতে 8, 16 2 32 আর 40, 4096 টাকা। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 4096 টাকা। ঠিক দেখা হবে সঠিক উত্তর। আমরা 50 দাগের প্রশ্নে চলে যাব। যদি একটি রম্বসের কর্ণ দুটি 24 সেন্টিমিটার আর 10 সেন্টিমিটার হয় তাহলে রম্বসের ক্ষেত্রফল আর পরিসীমা কত হবে নির্ণয় করো। তো রম্বস আপনারা জানেন অবশ্যই, তো রম্বসের 4টি বাহু সমান হয়, আর কর্ণ দুটি কী হয়, কর্ণ দুটি কিন্তু মানে সমান হয় না। সেই ক্ষেত্রে রম্বস হয় এরকম, মানে ঘুড়ির মতো রম্বস, আপনারা নিশ্চিত দেখেছেন এরকম রম্বস হয়। তো এই একটা আর এই একটা, এখানে এ দিই, এখানে যদি বি দিই, এখানে সি দিই, এখানে ডি দেবো, এখানে একটা ও দেবো, তাহলে এই যে 4টি বাহু কিন্তু সমান, কর্ণ দুটি বড়, এইটা হচ্ছে বড় কর্ণ আর এটা হচ্ছে ছোট কর্ণ। এখন ছোট কর্ণর মান দেবো আমি কত, 10। তা 10 হলে সবসময় মনে রাখবেন রম্বসের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে 10 হলে এই জায়গাটায় পাস হয়ে যাবে, এই জায়গাটায় পাস হয়ে যাবে। আর বড়টার দৈর্ঘ্য 24, তার মানে এখানে 12 হবে, এখানে 12, এই জায়গাটায়ও 12 হবে। এখন এই দুটো বাহু 12 12 করে। এবারে এখানে বলেছে, দেখুন এখানে বলেছে কি, রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আর পরিসীমা নির্ণয় করতে হবে। তা রম্বসের ক্ষেত্রফল আমি পরে আসছি, আগে পরিসীমা নির্ণয় করি। তাই এটা যদি আমরা রম্বসের ত্রিভুজ ধরি তাহলে এটা হয় অতিভুজ। তাহলে অতিভুজ হলে কী হয়, অতির মানটা আমরা বার করব। অতির মান বার করতে গেলে অতি সমান সমান কী লিখব, অতি সমান সমান লিখব কি, এটা রুটওভার দেবো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব কত 12 আর ভূমি কত 5, তাহলে 12 12 144 আর 5 5 25, তাহলে হয়ে যায় 169। 144 আর 25 যদি যোগ করি তাহলে হয়ে যায় 169। এখন অতি সমান সমান 169কে যদি আমরা রুট করি তাহলে অতি সমান সমান হয়ে যাবে 13। তাহলে এই বাহুর দৈর্ঘ্য 13, তাহলে এই বাহুর দৈর্ঘ্য 13 হলে 4টি বাহু সমান, আমি বলেছি এই বাহুর দৈর্ঘ্য 13, এই বাহুর দৈর্ঘ্য 13, এই বাহুর দৈর্ঘ্য 13, তাহলে 4 13 কত হচ্ছে 52, পরিসীমা কিন্তু 52 সেন্টিমিটার। দেখুন এখানে পরিসীমা 52 সেন্টিমিটার, এটাও 52 সেন্টিমিটার দেওয়া আছে, এটাও 52 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এই দুটো তার উত্তর হতে পারে না। এবার আমরা তাহলে ক্ষেত্রফল নির্ণয় করব। রম্বসের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে হয়, যখন রম্বসের একটা কর্ণ আরেকটা কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে যেতে, দেখুন এই সাইডে একটা ত্রিভুজ হয়েছে, এই সাইডে একটা ত্রিভুজ হয়েছে,
তাহলে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে কী করতে হবে, যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তাহলে হাফ দেব ইন্টু ভূমি, ভূমি কত, যদি আমি এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি ধরি, তাহলে এইটা যদি আমরা ছোটো বাহু ধরেছিলাম, তার ছোটো বাহুর দৈর্ঘ্য হবে 10 সেন্টিমিটার, তাই আমি এখানে 10 দেবো। ইন্টু উচ্চতা, উচ্চতা কত, উচ্চতা এখানে কত 12, কারণ এই কর্ণের দৈর্ঘ্য, তার মানে এখানে 12 আর এখানে 12, আগেই আমি বলে দিয়েছি, তাহলে এটা 12, তাহলে এখানে 12 দিলাম। এখানে আমরা কাটাকুটি করবো, 5 দিনও 10, তাহলে 5 12 60। তাহলে এই একটা ত্রিভুজ অর্থাৎ এ বি সি, এই ত্রিভুজের ক্ষেত্রফল হলো 60 বর্গ সেমি, 60 বর্গ সেমি। এখন এটা যদি 60 হয়, এটাও 60 হবে, তাহলে 60 60 120 বর্গ সেমি, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরের প্রশ্ন চলে যাব। 51-এর অঙ্ক আছে, তিনটি সংখ্যার অনুপাত 3:5:10, এদের লসাগু কত আছে 360, তাহলে সংখ্যা তিনটির গসাগু কত? তো গসাগু তাহলে আপনি কীভাবে বার করবেন? তো এখানে 3 5 10-এর আমরা লসাগু করব। 3 5 10-এর লসাগু করলে হয়ে যাবে 3, 5, 10। এখন এটা যদি লসাগু করি, তাহলে 5 দিয়ে লসাগু করা যাবে, 3টা 3 বসে গেল, 5 1 5 আর 5 দিনও 10, লসাগু করলে কত হচ্ছে 3 দিনও 6, 5 6 30। এখন এই 360কে আমরা কি করব, 30 দিয়ে ভাগ করব। তাহলে এই 360/30, তাহলে ভাগ করলে কত হচ্ছে 12। তো এই 12টা আপনার এখানে গসাগু হওয়ার কথা, কিন্তু এখানে আপনার উত্তর অন্যরকম আছে, বলছে সংখ্যা তিনটির গসাগু কত। তো গসাগু এই 12 আসছে, কিন্তু এখানে যেভাবে উত্তর দেওয়া আছে এর মধ্যে 12 নেই। তো এখানে অপশানগুলো যেগুলো আছে তার মধ্যে 12 নেই। তো আমার সম্ভবত মনে হয় এর দাগ হবে সঠিক উত্তর, এটা মনে হয় 21 না হয়ে 12 হবে। তো যদি আপনারা 21 বার করতে পারেন সেটাও দেখবেন, আপনারা কোনটা উত্তর বার করতে পেরেছেন সেটা বলবেন। তো এখন দাগের অঙ্কটা কিন্তু এইভাবে সমাধান করলাম, এটা ইনকমপ্লিট থাকলো। যদি আপনাদের সঠিক হয় অবশ্যই আপনারা বলবেন, যদি আমার অঙ্কের মধ্যেও ভুল ত্রুটি হয় সেটাও আপনারা বলবেন। আমরা 52 দাগের অঙ্কে চলে যাব। যদি পি = 99 হয়, তাহলে এইটা এর মান কত? অঙ্কটা খুবই সহজ, কিভাবে আপনি সহজেই সমাধান করবেন দেখুন। এটাকে আমরা ক্যালকুলেশন করব, পি কিউ করব, পি স্কোয়ার আছে পি কিউ করব, তারপরে এটাকে আমরা প্লাস 3p স্কোয়ার করব, তারপরে এখানে প্লাস 3p করব, প্লাস 1-এর হোল কিউ করব, মাইনাস 1-এর কিউ করব। এখন এই জায়গাতে এই পর্যন্ত কিসের সূত্র হয়? এখান থেকে এই পর্যন্ত হয় কিন্তু p + 1 এরই হোল কিউয়ের সূত্র, আর -1 কিউ মানে 1 হয়। এখন এটার মান কি আছে? পির মান এখানে আছে দেখুন 99, 99-এর সঙ্গে 1 যোগ করুন 100, আর 100-এর সঙ্গে আপনি 100 3বার গুণ করুন, তাহলে হয়ে যাবে কিন্তু 1 এর পিঠে 6টা শূন্য। এখান থেকে যদি আপনি একবার দেন তাহলে এখানে হয়ে যাবে কিন্তু 6টা 9, 4 6টা 9 হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 6টা 9-এর সঠিক উত্তর কোন অপশানে আছে দেখুন, ডির দাগের অপশানে মনে হয় 2 4 এই 6, 6টা 9 হবে সঠিক উত্তর, ডির দাগ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব 53-এর এই অঙ্কে। এ ও বি এর বয়সের গড় 10 বছর, বি ও সি এর বয়সের গড় 15 বছর, এ ও সি এর বয়সের গড় 20 বছর, এ বি সি এর বয়সের গড় কত? এইরকম একটা অঙ্ক আমাকে আমার একটা স্টুডেন্ট পাঠিয়েছিল। স্টুডেন্টের নাম হচ্ছে মনসারাম। মনসারাম কিন্তু এই অঙ্কটা পাঠিয়েছিল, মানে এরকম টাইপের একটা অঙ্ক পাঠিয়েছিল। সেখানে ছিল এ বির মোট আয়, এ ও বি এর গড় আয় এরকম ছিল, এ ও বি এর গড় আয়, বি ও সি এর গড় আয় এরকম ছিল। আর এখানে বলেছে এ ও বি এর গড় বয়স, বি ও সি এর গড় বয়স এবং এ ও সি এর গড় বয়স এত বছর হলে এ বি সি এর বয়সের গড় কত। আর সেখানেও কিন্তু এ ও বি এর গড় আয় এত টাকা, বি ও সি এর গড় আয় এত টাকা এরকম ছিল। আর এখানে বলেছিল এ বি সি এর গড় আয় কত। তো আমরা এই অঙ্কটা সমাধান করছি। মনসারাম তুমি যদি দেখে থাকো অবশ্যই এই অঙ্কটা এইভাবে সমাধান হবে, তোমার অঙ্কের সঙ্গে এই অঙ্কটা মিল আছে। এখানে যদি এ ও বি এর বলেছে গড় বয়স 10 বছর, তাই এ বির মোট বয়স কত? তো এ প্লাস বি সমান 10 × 20 বছর। বি প্লাস সি সমান কত? বি প্লাস সি সমান হয়ে যাবে কিন্তু 15, এখানে আছে গড় বয়স 15, তাহলে 30 হয়ে যাবে। আর এ প্লাস সি, এটার গড় বয়স কত হবে? গড় বয়স আছে 20 বছর, আর তাহলে মোট বয়স হবে 40 বছর। এখন 2 × এ প্লাস বি প্লাস সি, এখন এখানে 40 আর 30 70 আর 20 90। এখন যদি আমি এ প্লাস বি প্লাস সি এর গড় বয়সটা বার করি, তাহলে এখানে হয়ে যাবে 90/2 = 45। এখন এ প্লাস বি প্লাস সির মোট বয়স হচ্ছে 45। এখানে বলেছে দেখুন, এখানে বলছে এ বি সি এর বয়সের গড় কত। তো এ বি সি এর মোট বয়স 45 হলে এরা তো 3 জন, তা 45কে আপনি 3 দিয়ে ভাগ করুন, তাহলে কত হয়ে যাবে 15, তাহলে এদের গড় বয়স হয়ে যাবে 15। দেখুন সিদ্ধা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এসব অঙ্ক খুব সহজ অঙ্ক। মনসারাম তুমি যদি দেখে থাকো, তোমার ওই যে ওখানে যে তুমি বলেছো এ ও বি এর গড় আয় বলেছো,
এত টাকা এরকম আছে, তো দেখবে এরকমভাবে সমাধান করতে পারবে। আমি 54 দাগের এই অঙ্কে চলে যাব। তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। 54 দাগের যে অঙ্কটা আছে দেখুন, খুব সুন্দরভাবে সহজে সমাধান করা যাবে। 4টি পাত্রের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3, 2:1, 3:7, 7:4। কোন পাত্রের জলের সাপেক্ষে দুধের পরিমাণ সবথেকে কম? প্রথম পাত্রের দুধ হচ্ছে 5/3, দুধ 5, জল 3। দ্বিতীয় পাত্রে দুধ আছে কতটা? 2/1। আর তৃতীয় পাত্রে দুধ জলের অনুপাত আছে 3/2। আর চতুর্থ পাত্রে 7/4। এখন এটাকে আমরা কি করব? এইটা আমরা এটা আমরা কি করব? এটা বড় থেকে ছোট হিসেবে সাজাবো। বড় থেকে ছোট হিসেবে সাজাতে গেলে এইগুলো আমরা কি করব? এইগুলো আমরা লসাগু করতে পারি, এইটা করতে পারি, অথবা এরকম কোনাকুনি গুণ করতে পারি। সে নিয়ম আছে, তো আমরা এটা লসাগু করি, তার থেকে সব থেকে ভালো হবে। তো 3 4 12 হবে। এখানে 3, 2 আর 4 লসাগু হবে 12। তাহলে এখানে 3 4 12, যদি প্রথমটা 3 4 12 হয় তাহলে 4 5 20, 20/12 করতে পারি। তারপরেরটা কি করব? 12 1 12, 12 দিনও 24/12 করতে পারি। তারপরে 6 দিনও 12, 2-এর সঙ্গে কত গুণ করলে 12 হয়? যে লসে করেছে 12 সেই 12টা, কিন্তু 2-এর সঙ্গে কত গুণ করলে 12 হয়? 6, সেই 3-এর সঙ্গে গুণ করে দিলাম, 3 6 18/12। আর এটাই 3 4 12, 3 7 21/12, 21/12। এখন 20 24 18 21, 20 24 18 আর 21 বলছে কি জলের সাপেক্ষে দুধের পরিমাণ সবথেকে কম কোন পাত্রে? তাহলে অবশ্যই এটা কোন পাত্র? এই 20 24 18 আর 21-এর মধ্যে কম আছে 18 দুধ। তাহলে জলের সাপেক্ষে দুধের পরিমাণ কম হচ্ছে কিন্তু এই যে 18, অর্থাৎ এটা তৃতীয় পাত্র। তো সিদ্ধান্ত হবে সঠিক উত্তর। তৃতীয় পাত্রে জলের সাপেক্ষে দুধের পরিমাণ কম আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে বড় থেকে ছোট হিসেবে সাজানো, বা ছোট থেকে বড় হিসেবে সাজানো, বা ছোট থেকে বড় যাও, বা বড় থেকে ছোট এসে, এটা কিন্তু সেই অঙ্কের অঙ্ক। তো আপনার সেই অঙ্কটা মানে ওই ফর্মটা তৈরি করে নিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা 55 দাগের এই অঙ্কে চলে যাব। দুজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 20% ভোটার ভোট দেয়নি, আর 6টি ভোট অবৈধ ঘোষিত হয়। বিজয়ী প্রার্থী 75% ভোট পায়। যদি সে 1500 ভোটে বিজয়ী হয় তবে মোট ভোটার কতজন? তো এই অঙ্কটা আমার স্টুডেন্টদের দিয়েছিলাম, মানে হোয়াটসঅ্যাপের যেসব স্টুডেন্ট আছে তাদের আমি অঙ্কটা দিয়েছিলাম। অঙ্কটা কিন্তু বেশ একটা জটিল টাইপের অঙ্ক, আবার সহজ অঙ্ক। তা সবাই দেখি সব সঠিকই করেছে। এর সঠিক উত্তর হবে 4500। এখন এই যে 55 দাগের থেকে বাকি অঙ্কগুলো আমরা অন্য একটি ক্লাসে করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। এই অঙ্ক খুবই সহজ অঙ্ক। এই অঙ্ক যে কটা স্টুডেন্টরা দিয়েছি সবাই করতে পেরেছে। যদি আপনাদের অন্য কোনো বিষয় সংক্রান্ত কোনো কথা আপনাদের থাকে, যে পিডিএফ সংক্রান্ত বিষয়, বা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে আপনি এই নাম্বারে ফোন করতে পারেন। 85 3 9 82 506। এই নাম্বারে কিন্তু আপনি ফোন করতে পারেন। রাত 10টা থেকে 11টার মধ্যে আপনি ফোন করতে পারবেন। অবশ্যই হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারবেন, এবং বিভিন্ন রকম টিপস এবং ট্রিক্স, আরআরবি গ্রুপ ডি, আরআরবি এনটিপিসি এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষার জন্য আপনি নিতে পারেন, যাতে আপনার সাকসেস আসবেই আসবে, আমি কথা দিচ্ছি। আজকে ক্লাস এই পর্যন্ত, দেখা হবে অন্য ক্লাসে। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।